আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে মূলত আলোচনা করব সে অধ্যায়টা হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। আমরা প্রথমে কিছু টপিক ধরে ধরে শিখবো। যেমন আমরা প্রথমে সবাই জানি যে টিস্যু আসলে ২ ধরনের হয়। যে টিস্যু নরমালি বিভাজিত হয় তাকে আমরা বলি ভাজক টিস্যু এবং যে টিস্যু বিভাজিত হয় না তাকে আমরা বলি কিন্তু স্থায়ী টিস্যু। তো পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসলে আসে সেই প্রশ্নটা হচ্ছে তোমার আসতে পারে রিটেন বা এমসিকিউ ২ টাতেই। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আসতে পারে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আসতে পারে। আবার স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যও কিন্তু আসতে পারে, হ্যাঁ? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। আবার কিন্তু যদি এই দুটাকে একটু কম্বাইন করে দেওয়া হয় তাহলে প্রশ্নটা হতে পারে হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে যে পার্থক্য রয়েছে। তাহলে আমি যদি লিখি পরের প্রশ্নটা কি হতে পারে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। তাহলে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু এর মধ্যে পার্থক্য। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। এখন এইখানে যে আমরা ৩ টা প্রশ্ন আসলে পরপর সাজালাম, ১ নাম্বার দিলাম হচ্ছে ভাজক টিস্যু, ২ নাম্বার দিলাম ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ৩ নাম্বার দিলাম স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ২ নাম্বার এবং ৩ নাম্বারে দিলাম হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। একটু খেয়াল করে দেখো যে বুদ্ধিমানদের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। বুদ্ধিমানরা যদি টেকনিক্যালি লেখাপড়া করে তাহলে ওর পড়ালেখাটা কিন্তু সহজ হয়ে যায়। যেমন তোমরা যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়ো বা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পড়ো, এই ২ টা না পড়ে তুমি যদি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য পড়ে ফেলো তাহলে কিন্তু এক প্রশ্নেই তোমার এই ৩ টা প্রশ্নের সমাধান হয়ে গেল। ৩ টা প্রশ্নই তোমার পড়া হয়ে গেল। তুমি বলবা কিভাবে? আমরা যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য শিখি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য শিখি, ২ টা না শিখে যদি আমরা ২ টার পার্থক্য শিখে ফেলি তাহলে ভাজক টিস্যুর ঘরে যা, যা ছিল এটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আর স্থায়ী টিস্যুর ঘরে যা, যা ছিল এটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। সো এক ঢিলে ৩ পাখি। আমরা পাবো কিন্তু ৩ টা। তাহলে এক ঢিলে ৩ পাখি। এক ঢিলে কয় পাখি? এক ঢিলে ৩ পাখি। তাহলে আমি যদি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য পড়ে ফেলি, তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কিন্তু বোনাস হয়ে যায়। চলো আমরা পড়ে ফেলি। আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য পড়ব। তো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য পড়তে গেলে আমাকে আগে পার্থক্যের একটা ঘর কাটতে হবে। মনে রাখবা যে কয়টা জিনিসের মধ্যে পার্থক্য বলবে, ঘর তার থেকে একটা বেশি দিবা। কেন? কারণ ১ম ঘরে যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্থক্যের বিষয় বা তুলনার বিষয়। অনেকে এই জায়গা থেকে কিন্তু আসলে ভুলটা করে ফেলে। সবাই এই পার্থক্যের বিষয়টা বা তুলনার বিষয়টা কিন্তু মনে না রেখে ওরা এইগুলা মুখস্থ করে। তাহলে মনে থাকবে না। বাট আমি তোমাদেরকে বলব পড়ার স্টাইল হবে ডিফারেন্ট। যারা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য পড়বে, এর থেকে বেশি ইম্পোর্টেন্ট ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে যে পার্থক্য, কোন, কোন বিষয়ের উপর পার্থক্য, তুমি যদি বিষয়গুলো মনে রাখতে পারো, তুমি এইগুলা এমনিই কিন্তু মনে রাখতে পারবা। হ্যাঁ? তাহলে আমরা একটা ঘরে দিয়ে দিব কি? একটা ঘরে দিয়ে দিব আমরা ভাজক টিস্যু এবং একটা ঘরে দিয়ে দিব আমরা হচ্ছে স্থায়ী টিস্যু। একটা ঘরে দিয়ে দিব আমরা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে একটা ঘরে দিয়ে দিলাম ভাজক টিস্যু এবং একটা ঘরে দিয়ে দিলাম স্থায়ী টিস্যু। এখন দেখো নরমালি সবাই যেভাবে পড়ায় আমি বললাম আমি একটু উল্টা ভাবে পড়াবো এবং সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে। উল্টা ভাব কোনটা? সবাই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য পড়বে। বাট আমরা প্রথমে পড়বো কোনটা যেটা কেউ পড়ে না নরমালি, সেটা হচ্ছে পার্থক্যের বিষয়। কি, কি বিষয়ের উপর আমরা পার্থক্য করতে পারি? তাহলে আমরা প্রথম যে বিষয়টার উপর পার্থক্য করতে পারি সেটা হচ্ছে বিভাজন ক্ষমতা। কোনটা দেখো তো? আইফোনে? বিভাজন ক্ষমতা। তাহলে প্রথমে আমরা যেটার উপর আসলে দেখবো সেটা হচ্ছে বিভাজন ক্ষমতা। আমি একটুখানি সময় চেয়ে নিব। কেন হচ্ছে আমি বলি। তুমি এখানে ইয়ে দাও নাই। তো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথম যে পার্থক্যের বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভাজন ক্ষমতা। খেয়াল করো ভাজক বিভাজক, বিভাজক না বললেও তোমরা বলতে পারবা ভাজক বিভাজন, একটা মিল আছে না? ভাজক বিভাজন একটা মিল আছে না? এই মিল থেকে মনে রাখবা ভাজক টিস্যুর কিন্তু বিভাজন ক্ষমতা এটা আছে আর স্থায়ী টিস্যুর কিন্তু বিভাজন ক্ষমতা নাই। তাহলে প্রথম পার্থক্যের বিষয় আমাদের পড়া হয়ে গেল। প্রথম পার্থক্যের বিষয় কি? ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা আছে আর স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা এটা কিন্তু নাই। ২ নাম্বার যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব সেই পার্থক্যটা হচ্ছে আকার। ২ নাম্বার হচ্ছে কি যে পার্থক্য নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আকার। খেয়াল করো কার আকার আকৃতির পরিবর্তন হয়? যে বারবার বিভাজিত হয়, যার মধ্যে বারবার বিভাজন ঘটে তার কিন্তু একটা ফিক্সড আকার আকৃতি থাকে না, তার বিভিন্ন সময় বিভিন্ন রকমের আকার আকৃতি হয়। বাট স্থায়ী টিস্যু সে যেহেতু বিভাজন বারবার হয় না এই জন্য ওর আকার আকৃতি কিন্তু একটা স্থির থাকে, ফিক্স থাকে, স্থায়ী থাকে। এই জন্য ওর আকার আকৃতি নিয়ে আমাদের পড়া লাগবে না। আসলে যার আকার আকৃতি পরিবর্তন হয় সেটা হচ্ছে ভাজক টিস্যু, কারণ বারবার বিভাজিত হয়। তাহলে ভাজক টিস্যুর আকার আকৃতির পরিবর্তন মনে রাখার টেকনিক হচ্ছে আদিপশ। কি পশ? আদিপশ। এই আদির আদি হচ্ছে দেখো আয়তাকার।
আ দিয়ে কি আকার? আয়তাকার। ডি দিয়ে কি আকার? ডিম্বাকার। ডি দিয়ে কি আকার? এবং যেকোনো বলদেও আমরা পারবো। স দিয়ে কি? ষড়ভুজাকার। আমি কিন্তু বলদ শুধু তোদেরকে বলি না, আমার নিজেকেও বলি, ঠিক আছে? তো ষড়ভুজাকার। তাহলে ভাজক টিস্যুর যে আকার আকৃতি পরিবর্তন হয় এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে আডিপস, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার। আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার। আমি আবারও বলতেছি, আয়তাকার, ডিম্বাকার, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার। ক্লিয়ার? আচ্ছা, আর স্থায়ী টিস্যু যেহেতু বারবার বিভাজিত হয় না, সো ওর আকার আকৃতি কিন্তু বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করি না, সো এটা আমাদের আকার আকৃতি না জানলেও চলবে। এরপরে দেখো যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে আমরা যে পার্থক্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা কি বলো? আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমরা এই দুইটা জিনিসের মধ্যে আসলে এখন পার্থক্য মনে রাখবো, যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্যের মধ্যে কার কার পার্থক্যের বিষয় অনুযায়ী আমরা মনে রাখবো। একটা নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, খেয়াল করো, নিউক্লিয়াস আর কি সাইটোপ্লাজম। কিভাবে মনে রাখবো দেখো, আমরা 2 দিন আগেই কিন্তু কোষ বিভাজন অধ্যায় পড়েছি। আর এই কোষ বিভাজন অধ্যায় থেকে আমরা জানি যে কোষ বিভাজন মানে আসলে দুইটা জিনিসেরই বিভাজন, একটা নিউক্লিয়াসের বিভাজন এবং একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। একটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস এবং আরেকটাকে আমরা বলছিলাম সাইটোকাইনেসিস। তো বুঝতেই পারতেছো, যার বিভাজন ক্ষমতা আছে তার এই দুইটা জিনিস পজিটিভ হতে হবে, ওর পক্ষে যেতে হবে। কেন? কারণ নিউক্লিয়াসের আর সাইটোপ্লাজমের বিভাজন মানেই তো কোষ বিভাজন, আর কোষ বিভাজন হয় মানেই তো সে ভাজক টিস্যু, তাই না বলো? তাহলে বলতো নিউক্লিয়াস 2 রকম হয়, একটা হয় আকারে বড়, একটা হয় ছোট। তাহলে অবশ্যই ভাজক টিস্যুর নিউক্লিয়াস হবে আকারে বড়, কারণ ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সেটা অবশ্যই বড় হলে ভাজক টিস্যুর জন্য বিভাজিত হতে সহজ হবে। এবং যেটা বিভাজিত হয় না ওর নিউক্লিয়াস কিন্তু অপেক্ষাকৃত ছোট। অন্যদিকে সাইটোপ্লাজমের ক্ষেত্রে বড় ছোট হয় না, ঘন আর অপেক্ষাকৃত কম ঘন হয়। তাহলে অবশ্যই জানো কোষ বিভাজনের সাথে সাইটোপ্লাজম সাইটোকাইনেসিস রিলেটেড। তাহলে অবশ্যই ঘন কার হবে? ভাজক টিস্যুর সাইটোপ্লাজম হবে ঘন, আর স্থায়ী টিস্যুর সাইটোপ্লাজম হবে অপেক্ষাকৃত কম ঘন। এবং স্থায়ী টিস্যুর সাইটোপ্লাজম হবে অপেক্ষাকৃত কম ঘন। অপেক্ষাকৃত কম ঘন। ক্লিয়ার? তাহলে আমরা সহজে পড়ে ফেললাম, নিউক্লিয়াসের সাইটোপ্লাজম দুইটাই পক্ষে যাবে কার কার? দুইটাই পক্ষে যাবে ভাজক টিস্যুর। তাহলে নিউক্লিয়াস কার বড়? নিউক্লিয়াস বড় হচ্ছে ভাজক টিস্যুর। নিউক্লিয়াস কার ছোট? স্থায়ী টিস্যুর। নিউক্লিয়াস সাইটোপ্লাজম কার ঘন? ভাজক টিস্যুর। সাইটোপ্লাজম কার অপেক্ষাকৃত কম ঘন? স্থায়ী টিস্যুর। ওকে, সো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পড়ার পরে আমরা এখন যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব সেই পার্থক্যগুলো হচ্ছে কি কি, আমি খেয়াল করো একবারে। অনেকগুলো পার্থক্য নিয়ে আলোচনা করবো। 5 নম্বরে আমরা আসি। 5 নম্বর হচ্ছে কোষ গহ্বর। এই 5 নম্বর কি বলো? কোষ গহ্বর। ক্লিয়ার? কোষ গহ্বর। এখন খেয়াল করো, কোষ গহ্বর যাদের আছে তার মানে কি ভিতরে ফাঁকা জায়গা আছে। আর এই যে দুইটা কোষের মধ্যে যে ফাঁকা জায়গা এটাকে আমরা বলি হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক, এই ফাঁক কিন্তু পজিটিভ ফাঁক। হ্যাঁ, ফাঁক ফুকর। তোমরা আবার এই বর্তমান যুগে নেগেটিভ কথাবার্তা চিন্তা করো, নেগেটিভ কথাবার্তা চিন্তা করার কোনো কারণই নাই। এই ফাঁক সেই ফাঁক না, এই ফাঁক হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, মানে দুইটা কোষের মধ্যে যে ফাঁক ফাঁকা জায়গা। ক্লিয়ার? আচ্ছা, আন্তঃকোষীয়। এখন খেয়াল করো তো, এই যে কোষ সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য এর মধ্যে থাকে কি? সঞ্চিত খাদ্য। এর মধ্যে কি থাকে বলো? এর মধ্যে কিন্তু থাকে সঞ্চিত খাদ্য। এমনকি এই যে কোষ গহ্বর বা আন্তঃকোষীয় ফাঁক বা যা যা বলি, এই ফাঁকা জায়গা থাকলেই কিন্তু ওই জায়গা থেকে কোনো জিনিস নিঃসৃত হতে পারে, তাহলে হচ্ছে নিঃসৃত পদার্থ। আর আবার আমরা আরেকটা পয়েন্ট মনে রাখবো, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। এই পয়েন্টগুলো আমরা একবারে দিলাম কারণ এগুলো রিলেটেড। কেন রিলেটেড তোমরা বুঝতেই পারবা। বর্জ্য পদার্থ। ক্লিয়ার? তাহলে আমরা আসলে কার কার মধ্যে পার্থক্য করতেছিলাম? আমরা আসলে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য করতেছিলাম। তো আমরা কি কি পার্থক্যের বিষয় সিলেক্ট করলাম? নিউলি, যেটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর যার আছে অবশ্যই তার আন্তঃকোষীয় ফাঁকও আছে। আন্তঃকোষীয় ফাঁক বা কোষ গহ্বরের মধ্যে খাদ্য সঞ্চয় করতে পারে, তো সঞ্চিত খাদ্য। আমরা খাইলেই তো পরে হেগে দিব বা কিছু করে দিব, সো নিশ্চিত পদার্থ। আরটা হচ্ছে বর্জ্য পদার্থ। ক্লিয়ার? আচ্ছা, উদ্ভিদে কিন্তু হেগে দিবে না, বাট ওরও কিন্তু হাগুমুতো আছে, এগুলো পরে আমরা আলোচনা করবো কিভাবে হাগুমুতো আসলে ব্যাপারটা রিলেটেড। আচ্ছা, এখন দেখো, মনে রাখবা ভাজক টিস্যুর কোনো কোষ গহ্বর নাই।
এই ভাজক টিস্যুর মানে ম্যাজিক, এখন ম্যাজিক দেখাবো। ভাজক টিস্যুর কোনো কোষ গহ্বর নাই, তাহলে বুদ্ধি করে বলো তো, যার কোষ গহ্বরই নাই তার কি আন্তঃকোষীয় ফাঁক থাকবে? থাকবে না। যার আন্তঃকোষীয় ফাঁকই নাই তার ওই ফাঁকের মধ্যে কি কোনো খাদ্য সঞ্চয় করা যাবে? সঞ্চয় করবে না। যার কোনো সঞ্চিত খাদ্যই নাই সে কি কোনো কিছু নিশ্চিত করতে পারবে? পারবে না। যার কোনো সঞ্চিত খাদ্যই নাই সে কি বর্জ্য পদার্থ মনে রাখবে হাগুমুতু করতে পারবে? পারবে না। তো ভাজক টিস্যুর ক্ষেত্রে এই সবগুলোই হচ্ছে ক্রস, তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এই সবগুলাই হচ্ছে কিন্তু অবশ্যই পজিটিভ। আর পরীক্ষায় তোমরা কিন্তু এরকম ক্রস আর পজিটিভ দিবা না, পরীক্ষায় তোমরা কিন্তু লিখে দিবা এর সঙ্গে আছে ফাঁকিবাজ, ওরে শয়তান। 10 নাম্বার যে পার্থক্যের বিষয় আমরা মনে রাখবো, সেই 10 নাম্বার পার্থক্যের বিষয় আমরা মনে রাখবো হচ্ছে খুবই সহজ একটা জিনিস, আমি লিখে দিচ্ছি। 10 নাম্বার পার্থক্যের বিষয় আমরা মনে রাখবো কি? 10 নাম্বার পার্থক্যে আমরা মনে রাখবো কোষ প্রাচীরে নকশা। কোষ প্রাচীরে নকশা। একদম চিন্তা করে দেখো তো, ধরো আমি যদি আজকে এই জায়গায় থাকি, কালকে আমি আরেক জায়গায় তাপুডাঙ্গায় থাকি, তারপরের দিন আমি কক্সবাজার থাকি, তারপর দিন আমি সেন্ট মার্টিন থাকি, তারপর দিন আমি বিভিন্ন জায়গায় থাকি, আমার কাজই ধরো ভ্রমণ করে বেড়ানো। তাহলে আমি কি কোনো একটা জায়গায় যে তাবু করলাম বা একটা বাড়ি বানালাম, বানায় কি আমি তো নকশা করতে পারবো? কোনো দরকার আছে না। কেন? আমি বারবার চেঞ্জ করতেছি। যা বারবার চেঞ্জ করবে ও তো নকশা ডিজাইন করে লাভ নাই। এটা দিয়ে মনে রাখবা, ভাজক টিস্যু বারবার বিভাজিত হয়, তাহলে ওর একটা স্থায়ী নকশা কি থাকবে? ওর নকশা তো চেঞ্জ হবে। তাহলে খেয়াল করে দেখো তো, স্থায়ী টিস্যু স্থায়ী, তাহলে ওর কোষ প্রাচীরে কি থাকবে? ওর কোষ প্রাচীরে নকশা থাকবে। ভাজক টিস্যু বারবার চেঞ্জ হয়, বিভাজিত হয়, তাহলে ওর কোষ প্রাচীরে কোনো কি থাকবে না? ওর কোষ প্রাচীরে কোনো নকশা থাকবে না। ক্লিয়ার? এন্ড ফাইনালি 11 নাম্বার পার্থক্যের বিষয় কি মনে রাখবো? 11 নাম্বার পার্থক্যের বিষয় হচ্ছে বিভাজন ক্ষমতা। বিভাজন ক্ষমতা, এটা কিন্তু আমরা যে কেউ পারবো, এটা আমরা যে কেউ পারবো, এটা আমরা যে কেউ পারবো। বিভাজন ক্ষমতা আমরা দিয়েছি না? আমরা বিভাজন ক্ষমতাটা আগে একবার দিছি। সো আমরা 11 নাম্বার দেই হচ্ছে বিপাকীয় হার। আমরা নতুন একটা দেই, সেটা হচ্ছে কি, যেহেতু বিভাজন ক্ষমতা আগে একবার দিয়েছি, বিপাকীয় হার। বিপাকীয় হার। তো সবাই মনে রাখবা, এই বিপাকীয় হার বিভাজন ক্ষমতার সাথে রিলেটেড। কেমন মনে রাখবো এটা? দেখো, বি তে বিপাকীয় হার, বি তে বিভাজন ক্ষমতা, তাহলে যার ক্ষমতা বেশি বিপাকীয় হার বেশি। বিপাকীয় হার বেশি। মোট কয়টা পার্থক্য পেলাম আমরা? মোট কিন্তু দেখো 11টা পার্থক্যের বিষয় পড়ে ফেলেছি। কয়টা বলো? 11টা। আমি যদি ছোট করে দেখাই তাহলে হয়তো ক্লিয়ার তোমরা দেখতে পারবা না, তাও যেহেতু আমি একবার পড়িয়েছি তোমরা সহজে বুঝতে পারবা। খেয়াল করো, বিভাজন ক্ষমতা ভাজক টিস্যুর অবশ্যই আছে, স্থায়ী টিস্যুর নাই। যার বারবার বিভাজন হয় তার বারবার আকার আকৃতি পরিবর্তন হয়, তো আডিপস, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যে বিভাজিত হয় তার পক্ষে থাকবে। সো নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন ভাজক টিস্যুর, নিউক্লিয়াস ছোট, সাইটোপ্লাজম কম ঘন স্থায়ী টিস্যুর। কোষ গহ্বর মানে আন্তঃকোষীয় ফাঁক, আন্তঃকোষীয় ফাঁক মানে ওর মধ্যে সঞ্চিত নিশ্চিত বর্জ্য সবগুলা। যার কোষ গহ্বর নাই তার বাকি কোনগুলাই নাই। তাহলে যেহেতু ভাজক টিস্যুর কোষ গহ্বর নাই, তাহলে ওর সঞ্চিত খাদ্য নাই, নিশ্চিত পদার্থ নাই, বর্জ্য পদার্থ নাই, কোষ প্রাচীরে নকশা নাই, আন্তঃকোষীয় ফাঁক নাই। স্থায়ী টিস্যু সবগুলো আছে। আর বিপাকীয় হার, বিতে বিপাকীয় হার, বিতে বিভাজন ক্ষমতা, তাহলে বিপাকীয় হার বেশি কার যার বিভাজন ক্ষমতা বেশি অর্থাৎ ভাজক টিস্যু, আর বিপাকীয় হার কম কার যার বিভাজন ক্ষমতা কম অর্থাৎ স্থায়ী টিস্যু। তাহলে দেখো, আমরা কিন্তু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়ে ফেলছি, টেকনিক্যালি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পড়ে ফেলছি, ভাজক টিস্যুর স্থায়ী টিস্যুর পার্থক্য পড়ে ফেলছি। কেন? আসলে পড়ছি আমরা পার্থক্য। এখন যদি তোমার বৈশিষ্ট্য আসে, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। তুমি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আসলে ভাজক টিস্যুর সাইড গুলা লিখে দিবা, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আসলে স্থায়ী টিস্যুর সাইড গুলা লিখে দিবা, খেলা শেষ। তাহলে আমরা এক ঢিলে কয় পাখি মারলাম? আমরা এক ঢিলে কিন্তু মেরে ফেললাম 3 পাখি। আমরা কি কি প্রশ্ন পড়ে ফেলেছি? আমরা পড়েছি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, আমরা পড়েছি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, আমরা পড়েছি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য।